17 বছর প্রবাসে থাকার পর ঘরে ফিরেই বাজিমাত। মাত্র 2 মাসের মধ্যে বিপুল ব্যবধানে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান 1.5 দশকের বেশি সময় ধরে লন্ডনে একরকম নির্বাসিত জীবন কাটিয়ে 2025 সালের ডিসেম্বরে ঢাকায় ফেরেন তিনি। ততদিনে অবশ্য সে দেশে ভোটের দামামা বেজে গিয়েছে। ফলে তড়িঘড়ি বাবা তথা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির হাল ধরতে হয় তাকে। ঘরে ফিরেই তারেকের দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ ছিল বাংলাদেশে এবারের নির্বাচনের টার্নিং পয়েন্ট। ভোটের ঠিক মুখে মৃত্যু হয় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। ফলে সহানুভূতির পালে হাওয়া তুলতে সমস্যা হয়নি খালেদা পুত্র তারেকের। এর জেরে 300-র মধ্যে 212 আসনে জয়ী হয় বিএনপি জোট। 77টি কেন্দ্র গিয়েছে কট্টরপন্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের দখলে। একটি আসনে ভোট হয়নি। সব মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েই দেশবাসীকে কথা দিয়েছেন আইনের পথে চলবেন। জাতি ধর্ম নির্বিশেষে ঐক্য বজায় রেখে শাসক বিরোধী একসঙ্গে মিলে দেশ পরিচালনা করবেন। সে কথা রাখতে পারবেন তারেক রহমান? স্বপ্নে দেখা বাংলাদেশ গড়তে পারবেন? আইন মানতে চান তারেক রহমান। 2006 সালে খালেদা জিয়াকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই 2007 সালে দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছিল তারেক রহমানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল হাওয়া ভবন থেকে বিভিন্ন ব্যক্তি ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলে তা বিদেশে পাচার করতেন তারেক। যদিও তারেকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেয় বিএনপি। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা হয়। নিহত হন 24 জন, আহত হন হাসিনা সহ 300 জন। এই ঘটনাতেও তারেকের বিরুদ্ধে মামলা হয়। শেখ হাসিনার উপর গ্রেনেড মামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ জামানায় যাবজ্জীবন সাজা হয়েছিল তারেক রহমানের। তবে এতগুলো বছরে পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। 2025 সালে হাসিনা জামানার করা ওই মামলা সহ তার বিরুদ্ধে থাকা যাবতীয় আইনি প্রতিবন্ধকতা থেকে তারেক রহমানকে মুক্তি দেয় বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এই অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে 17 বছর লন্ডনের রাজনৈতিক নির্বাসনে থাকা তারেক রহমান গত 25শে ডিসেম্বর দেশে ফিরে আসেন। সেই তারেক রহমানই এখন বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী। বাবা জিয়াউর রহমান, মা খালেদা জিয়ার পর এবার পুত্র তারেক রহমানই বাংলাদেশের সরকার প্রধান। সেই তারেকই কথা দিয়েছে আইনের পথে চলবেন, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্য বজায় রেখে শাসক বিরোধী একসঙ্গে মিলে দেশ পরিচালনা করবেন। তারেকের সামনে নয়া চ্যালেঞ্জ। বর্তমানে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা ও দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুতর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তারেক রহমানকে। তিনি এই ব্যাপারে কি পদক্ষেপ করেন তা নিয়ে নিঃসন্দেহে অপেক্ষা করছে আওয়ামী লীগ নেতৃত্ব। তারা আশাবাদী নতুন প্রধানমন্ত্রী দলের ওপর থেকে প্রথমেই কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। আওয়ামী লীগ বলছে তারেকের এই সিদ্ধান্তে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। বিদেশে থাকা নেতারাও আইন আদালতের মুখোমুখি হবেন। এবার প্রশ্ন হলো তারেক রহমান এই বিষয়ে কি পদক্ষেপ করতে পারেন। নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে বলেছেন এই বিষয়ে তিনি আইনের পথে চলবেন। That depends on the legal process, of course. আপাত দৃষ্টিতে বিষয়টি আইন আদালতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা মনে হলেও তারেক রহমান নিজে কিন্তু আদালত থেকেই অনুকূল রায় পেয়ে আজ দেশের প্রধানমন্ত্রী। তবে আওয়ামী লীগের উপর সন্ত্রাস দমন আইনে অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে রয়েছে। কারণ এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছিল এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশে। নির্বাহী আদেশ প্রত্যাহারের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে মনে করলে দ্রুততম সময়ে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর জারি নিষেধাজ্ঞা প্রস্তাব করে তুলে নিতে পারেন। হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার দায় তিনি তার ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারবেন। তিনি তেমন পদক্ষেপ করেন কিনা সময় তা বলবে। বর্তমানে যা পরিস্থিতি তাতে এই ব্যাপারে আইনের পথটিও দীর্ঘ এবং জটিল। ফলে বাংলাদেশের বর্তমান সরকার আইনি জটিলতাকে হাতিয়ার করেও হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি ঝুলিয়ে রাখতে পারে। কারণ হাসিনা ফিরলে আওয়ামী লীগ আবার আগের মতন প্রবল শক্তিধর হয়ে উঠতে পারে এবং বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করার অভিযোগ ওঠা অসম্ভব নয়।
বিএনপিকে এই বিষয়টি ভাবাচ্ছে। এক্ষেত্রে তখন বল হাসিনার কোর্টে চলে যাবে। তাকেই সিদ্ধান্ত নিতে হবে মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন কিনা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো আইনের পথে তারেক রহমান নিজের সবচেয়ে লাভবান ব্যক্তি বাংলাদেশে। তার বিরুদ্ধে সাবেক তত্ত্বাবধায়ক সরকার এবং হাসিনা জামানা মিলিয়ে প্রায় 35টি মামলা ছিল। তার মধ্যে দুর্নীতির মামলা ছাড়াও ছিল শেখ হাসিনার উপর 2004 সালে গ্রেনেড হামলার ঘটনা। এই মামলায় তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছিল। তিনি লন্ডন থেকে আইনি পথের সাজা মুক্ত হয়ে গত ডিসেম্বরে দেশে ফিরে আসেন এবং এবারের নির্বাচনে দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। হবু সরকারকেও ফ্যাসিবাদী আখ্যা জামাত জোটে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মঙ্গলবার ক্ষমতার মসনদে বসার আগেই ফের অশান্তির মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। শপথ গ্রহণ ঘিরে বিএনপি, জামাতে ইসলাম ও ন্যাশনাল সিটিজেন্স পার্টির সংঘাতে স্পষ্ট হয়ে উঠেছে। ভোটেও দেশের রাজনৈতিক সংকট আদৌ কাটেনি, বরং আরও গভীর হয়েছে। আর এই অস্থিরতার নেপথ্যে বারবারই উঠে আসছে মোহাম্মদ ইউনূসের ব্যর্থ অন্তর্বর্তী শাসনের ছায়া, যার শেষ অধ্যায়ে বাংলাদেশ কার্যত নতুন এক অরাজকতার পথে হাঁটছে। বিএনপি শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেছে। ফলে জামাত ও এনসিপি ঘোষণা করেছিল বিএনপি যদি পূর্ণ শপথ না নেয় তারা সংসদে কোনো শপথই নেবে না। কার্যত সংসদ গঠনের আগেই সরকার বনাম শরিকদের মুখোমুখি সংঘর্ষ হয়। জামাতের নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য ছিল সংস্কার ছাড়া সংসদ অর্থহীন। এনসিপির অবস্থানও একই ছিল। তারা প্রকাশ্যে হুমকি দিয়েছে শপথের নামে প্রহসন চললে ফের রাজপথে নামবে। এখানেই ধরা পড়েছে মোহাম্মদ ইউনূসের আসল ব্যর্থতা। 18 মাস ক্ষমতায় থেকেও তিনি কোনো গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে পারেননি, বরং একদিকে মৌলবাদী শক্তিকে প্রশ্রয়, অন্যদিকে ভারতের বিরুদ্ধে পরোক্ষ কূটনৈতিক উস্কানি, এই দুই মেরুর মাঝে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন গভীর অনিশ্চয়তায়। ইউনূসের শাসনকালে সংখ্যালঘু হিন্দু নির্যাতন, মন্দির ভাঙচুর, টার্গেটেড হিংসা বেড়েছে। অথচ বিদায়ী ভাষণে তিনি এসবের একটিও স্বীকার করেননি। উল্টে ভারতের উত্তর পূর্ব অঞ্চল ও চীন প্রসঙ্গ টেনে ভারত বিরোধী জাতীয়তাবাদে আগুন জ্বালিয়েছেন। আজ সেই নীতিরই ফলে বাংলাদেশের রাজনীতি কার্যত রাস্তায় নামার মুখে। সংসদের ভেতরে সংবিধান সংস্কার নিয়ে সংঘাত, আর বাইরে জামাত এনসিপির আন্দোলনের হুমকি। রাষ্ট্র পরিচালনার কাঠামোই প্রশ্নের মুখে। ভারতের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক। একদিকে চীনা প্রভাব বাড়ছে, অন্যদিকে ইসলামী জোটের রাজপথের রাজনীতি আবারও মাথাচাড়া দিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে তাৎক্ষণিকভাবে দুটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। একটি হলো আর্থিক পরিস্থিতি, অপরটি আইন শৃঙ্খলা। এর মধ্যে প্রথমটি অত্যন্ত জরুরি বিষয় হলেও দ্রুত সেই ব্যাপারে পরিবর্তন আনা সরকারের পক্ষে সহজ হবে না। বর্তমানে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক মজবুত করার মধ্য দিয়ে অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে তুলতে খানিকটা সময় লাগবে। এক্ষেত্রেও বছর খানেকের বেশি সময় পাবে না নতুন সরকার। অপর বিষয়টি হলো আইন শৃঙ্খলা। সব মহলই মনে করছে আইন শৃঙ্খলার উন্নতির ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।